কম্পিউটার যদি আমরা চালাই, কম্পিউটার চালানোর জন্য তো অবশ্যই আমাদেরকে হাতের পরিচয় জানতে হবে, যেহেতু আমরা হাতের মাধ্যমে কম্পিউটারটা কি করব, চালাম, তাই না? তো হাতের পরিচয় অনেকে জানি, আবার অনেকে জানি না। যারা জানি তাদের তো জানা আছেই, যারা জানি না তারা একটু ভালো করে খেয়াল করেন। এটা হলো হাতের পরিচয়, প্রত্যেকটা ফিঙ্গারের নাম। এই থাম্বনেল গুলোর যেই নাম রয়েছে, প্রত্যেকটার নাম আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। কেননা আমি আপনাকে হয়তো বলবো তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, আপনার যেখানে নাই যে আসলে তর্জনী কোনটা, মধ্যমা কোনটা। আমরা তো সাধারণত একটা আঙ্গুলের সাথে পরিচয়, বা দুইটা আঙ্গুল আমরা এভাবে বলি, বুইরা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, মধ্যমা আঙ্গুল। তারপরে অনামিকা আঙ্গুলের নাম অনেকে জানি না, কনিষ্ঠ আঙ্গুল। একটা আঙ্গুলের নাম ব্যতীত বাকি চারটা আঙ্গুলের নাম আমরা এভাবেই জানি সবাই কম বেশ। বাট এইটার যে একটা অরিজিনাল বাঙালি নাম আছে, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এটা আসলে অনেকে আমরা জানি না, বা যারা জানি তারা হয়তো সবসময় আলোচনা না থাকার কারণে এটা হয়তো যেখান থেকে ছুটে গেছে। এখানে দেখেন, পাঁচটা আঙ্গুল এখানে দাঁড় করানো হয়েছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, জি জি স্যার, দেখা যাচ্ছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন, যেটার নাম হলো বৃদ্ধাঙ্গুলি। এরপরে এটার নাম রয়েছে শাহাদাত আঙ্গুল, যেটাকে আমরা বলি ওয়ালাইকুম ভাই। তর্জনী আঙ্গুল। এরপরে ভাই আমি একটা ক্লাস রয়েছে, এটার নাম ঘুমাইতেছি। হলো মধ্যম আঙ্গুল। তারপরে আঙ্গুল যেটা রয়েছে সেটার নাম হলো অনামিকা আঙ্গুল। দেন সর্বশেষ ছোট মেয়ের নাম কি? কনিষ্ঠ আঙ্গুল। আমাদের আঙ্গুল। তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, বৃদ্ধা, এগুলো ডান হাতে যেমন বাম হাতের ফিঙ্গার গুলো বা থাম্বল গুলো সেম। ওকে, তো আমরা কেন পরিচয় জানলাম? এইটা জানার কারণ হলো, যেহেতু আমরা কিবোর্ড ধরবো, তাই না? কি করব? কিবোর্ড পরিচালনা করব। যেহেতু আমরা কিবোর্ড চালাবো, তো কিবোর্ডের মধ্যে তো আমাদের হাতের আঙ্গুল গুলো রাখতে হবে। কোন কোন আঙ্গুলটা রাখবো সেটা যদি আমরা না জানি, তাহলে কিভাবে রাখবো? যেহেতু আমি আপনাদের ওখানে প্রেজেন্ট নাই, আমি যে আপনাকে দেখিয়ে দিব যে এটা এটার উপর রাখো, এটা এটার উপর রাখো। যেহেতু আমি একটা জায়গাতে আছি, আপনি আরেকটা জায়গাতে আছেন, একজন আরেকজনকে দেখছি না, বাট সরাসরি কথা শুনছি। সো এই ক্ষেত্রে বোঝানোর জন্য এক একটা চিত্র আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চিত্রের মাধ্যমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আসলে আমি কি বুঝাতে চেয়েছি এবং আপনি সেটা বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার? এইখানে দেখেন যেটা, এটা আপনার এটাকে বলা হয় রিমোট বা ব্লুটুথ মাউস বলে। এটা তারবিহীন, এটাতে কোনো কি নাই, তার নেই। বিনা তারে এটা সংযোগ পায় কম্পিউটারের সাথে। এটা যেমন একটা ডিভাইস, পিচ্ছে একটা ডিভাইস থাকে যেটা কম্পিউটারের সাথে লাগানো হয়। দেন ওই ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসের একটা কানেক্ট হয় ওয়াইফাই এর মতো। তারপরে গিয়ে এটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। সেকেন্ড মাউসটা খেয়াল করেন, চারটা বাটনের উপর চারটা নাম রয়েছে এখানে। একটা দেখতে পাচ্ছেন তার, এই তারটা কম্পিউটারের পিসির সাথে বা সিপিইউ এর সাথে কানেক্ট হয়। তার ডান পাশে একটা আপনার বডি দেখতে পাচ্ছেন, ব্লু কালার। ব্লু কালারের বডিটা এভাবে গেলেও এইটার নিচে এবং এইটার নিচে, অর্থাৎ এটা কিন্তু ঢাকনা, ঠিক ঢাকনার নিচে, ঢাকনার ভিতরে সুইচ আছে, সুইচ মানে কলিং বেলের মতো। এখানে একটা রয়েছে, দেন এখানে একটা রয়েছে। এটার নাম বলা হয় রাইট বাটন, দেন এটার নাম বলা হয় লেফট বাটন। এবং দুইটার মাঝখানে দেখবেন যে একটা চাকা রয়েছে, এই চাকাটার নাম হলো স্ক্রল বাটন। এই স্ক্রল বাটন বা স্ক্রল হুইল, যেটা চাকা ঘোরানো হয়। আর এটা ঘোরানোর কারণে আমরা যে কোনো প্রোগ্রামের উপরের দিকে নিচের দিকে যেতে পারি। উপরের দিকে নিচের দিকে আমরা যেমন আমাদের মোবাইলে স্ক্রল করি, ফেসবুকে যেমন স্ক্রল করি উপরের দিকে, উপর দিকে দেখার জন্য, নিচের দিকে দেখার জন্য, ঠিক আমাদের স্ক্রল হুইলের কাজই হলো মাউসের যে স্ক্রল হুইল বা স্ক্রল বাটনটা, সেটার মাধ্যমে আমরা আমাদের এরকমের উপর দিকে নিচের দিকে যেতে পারি। রাইট ক্লিক, এটা অনেক সময় প্রয়োজন হবে, অর্থাৎ বাটন ক্লিক করলে যে বাটনটা কাজ কি সেটা একটু পরে জানতে পারবো। লেফট ক্লিকটাও ম্যাক্সিমাম সময় আমাদের ব্যবহার হবে। লেফট ক্লিক যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার হয়,
তাই এটার নাম অনেকেই বলে থাকেন শুধুমাত্র ক্লিক। লেফট বাটন এটা অনেকেই বলেন না, এটাকে অনেকে বলে থাকেন লেফট ক্লিক, অর্থাৎ শুধুমাত্র ক্লিক বলা হয়। এটার লেফট বাটন রয়েছে, এটার নাম লেফট ক্লিকও বলা হয়। এটার নাম রাইট বাটন রয়েছে, এটার নাম আবার রাইট বাটনও বলা হয়। তো রাইট বাটন যদি আমাদের একবার প্রয়োজন হয়, তাহলে 10 বার প্রয়োজন হয় আমাদের লেফট বাটনটা। বলা যায় যে 100 ভাগের 10 ভাগ যদি রাইট বাটন ব্যবহার করা হয়, তার 90 ভাগ ব্যবহার করা হয় লেফট বাটন বা ক্লিক। এই যে লেফট ক্লিক অথবা শুধুমাত্র ক্লিক বলা হয় সাইডটাকে, আর ডান পাশটাকে রাইট বলা হয়। স্ক্রল চাকাটাকে অনেকে স্ক্রল বাটন বলে, আবার অনেকে স্ক্রল হুইল বলে। এটা হলো আমাদের একটা মাউসের কোন অংশে কোন বাটনটা রয়েছে সেটার পরিচয়। দেন সর্বশেষ এইখানে একটা দেখতে পাচ্ছেন একটা বাটন, এটাকে বলা হয় 2x ক্লিক। এই 2x ক্লিকটা হলো আমরা যে বাম পাশে লেফট বাটনটা দেখেছি, অনেকগুলো প্রোগ্রাম রয়েছে চালু করার জন্য, ওপেন করার জন্য এই লেফট ক্লিক পরপর 2 বার প্রেস করতে হয়। এই যে পরপর 2 বার প্রেস করি, এটাকে আমরা ওই জায়গা থেকে প্রেস না করে আমরা চাইলে আমাদের এই বাটন একবার প্রেস করে সেই কাজটা সারতে পারবো। এই জন্য 2x ক্লিকটা সাথে থাকে। যদিও বা এটা আমাদের প্রয়োজন হয় না, আমি কখনো ব্যবহার করি না, কারণ অভ্যস্ত হলো ডাবল ক্লিক করতে, এর জন্য ওইটাই ব্যবহার করি। এবার দেখেন মাউসটার উপর যদি আমরা হাতটা রাখি, তো সেই হাতটা রাখার পরে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে। আমরা যখন মাউসের উপর হাতটা রাখবো, তখন কারো ঘাড়ের মধ্যে যখন আমরা হাত রাখি, ঠিক ওরকম হাত রাখার মতো হবে, অর্থাৎ আলতো ভাবে। আমরা কিন্তু কখনো কারো ঘাড়ের মধ্যে হাতটা একদম পুরো ভর দিয়ে রাখি না, আলতো ভাবে রাখি কোনো হাত যদি আমরা রাখি। ঠিক মাউসটাও আমরা আলতো ভাবে রাখবো, যেহেতু মাউসের বাটন গুলোর মধ্যে অনেকগুলো বাটন রয়েছে, যেগুলো চাপ পড়ে গেলে তখন কাজের মধ্যে আমাদের সমস্যা তৈরি করবে। এবার দেখেন মাউসটার যদি চাকাটার উপর আপনি হাত রাখেন, তখন তার মাউসের হাত ধরা সিস্টেমটা কেমন হবে সেটা চিত্র মাধ্যমে দেখানো হচ্ছে। এবার দেখেন ডান সাইড থেকে দেখেন, দেখেছেন বাম সাইড থেকে, এটা হলো বাম সাইড থেকে, যে বাম সাইড থেকে হাতটা কেমন থাকে। আপনি ডান সাইড যখন খেয়াল করবেন তখন বুঝতে পারবেন এই দুটো আঙ্গুল তর্জনী এবং মধ্যমা, তর্জনী এবং অনামিকা, সরি, অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুল থাকবে ডান পাশে। এরপরে আমার মিডল থাকবে হলো উপরে। আর শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা সবসময় কম বেশ কি করি, স্ক্রল করি। এই যেমন এই যে স্ক্রলটা, চাকাটা ঘুরাই, আবার ক্লিক করি। তর্জনী আঙ্গুল দিয়ে আমাদের দুইটা কাজ, একটা হলো স্ক্রলের চাকাটা ঘোরানো, আর একটা হলো তার বাম পাশে লেফট ক্লিক যেটা রয়েছে বা ক্লিক রয়েছে সেটা ব্যবহার করা। আর মধ্যমা দিয়ে মধ্যমা দিয়ে আমরা রাইট বাটনটা প্রেস করে থাকি। তো এইভাবে আমরা হাত রাখবো। হাত রাখলাম মাউসের উপর, আমি যেমন আমার মাউসের উপর হাত রাখলাম, হাত রেখে এবার যখন আমি সামনের দিকে যাব, তখন আমার মাউসটা দেখেন তীরের দিকে দেখেন উপরের দিকে যাচ্ছে। আমি যখন বাম দিকে টান দিব তখন বাম দিকে যাচ্ছে। আমি যখন ডান দিকে টান দিব ডান দিকে যাচ্ছে। আমি যখন নিচের দিকে টান দিব নিচের দিকে যাচ্ছে। নিচের দিকের থেকে বাম দিকে যেতে চাই বাম দিকে যাবে, মিডলে যেতে চাই মিডলে যাবে। অর্থাৎ আমি এই যন্ত্রটাকে যেদিকে মুভ করব ওই দিকে তীরটা যাবে। আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই, জাস্ট মাউসটাকে মুভমেন্ট করছি, পুরা মাউসটাকে পুরা ডিভাইসটাকে মুভমেন্ট করছি, ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে যে কোনো জায়গায় আমি নিয়ে যাচ্ছি। এই যে নিয়ে যাচ্ছি, এটা মুভ হচ্ছে। যে মুভটা হচ্ছে কেন হচ্ছে, আমি তীরটাকে নিয়ে গেলাম, আমি ডান দিকে উপর দিকে নিয়ে গেলাম, বাম দিকে উপর দিকে নিয়ে গেলাম, বাম দিকে মিডল আনলাম, উপরে মিডল আনলাম, বটমে মিডল আনলাম, বটমে রাইটে গেলাম, বটমে লেফটে গেলাম। তো কেন গেলাম সেটা উত্তর আপনার কাছে। যাব কেন সেটা উত্তর আপনার কাছে। যাবেন কিভাবে সেটা আপনাকে দেখালাম। মাউসটাকে যখন মুভ করবেন ডান দিকে নিয়ে যাবেন, তীরটা ডান দিকে যাবে। বামে নিয়ে যেতে চাইলে বাম দিকে নিয়ে যাবেন, উপরে হলে উপরে, নিচে হলে নিচের দিকে, এভাবে এটাকে মুভমেন্ট করবেন। তখন কি হবে, আপনার তীরটা নড়চড় করে যাবে।
এভাবে যখন মাউস ধরবেন, মাউস ধরার পরে স্ক্রিনের মধ্যে যেমন আমি নিয়ে যাচ্ছি ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে নিয়ে গেলাম। এবার আমরা বাটন গুলোর একটু কাজ দেখি। যেমন রাইট বাটন, খালি জায়গার মধ্যে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তখন আমাদের মোর অপশন আসবে। কি আসবে? মোর অপশন। কথা বলেন, কি আসবে? মোর। মোর আর মোর মোর জায়গার মধ্যে ক্লিক করি তখন কোনো মোর অপশন আসবে না। আমি খালি জায়গায় ক্লিক করলাম, ক্লিক মানে বুঝেন তো? জি লেফট লেফট বাটন। লেফট বাটনে যদি আমি খালি জায়গাতে ক্লিক করি কিছু আসতেছে না, আসতেছে? না না কিন্তু আমি যখন রাইট বাটন ক্লিক করব তখন একটা মোর অপশন আসবে। লেফট ক্লিকে আসবে না, রাইট ক্লিকে আসবে। লেফট ক্লিকে আসবে না, রাইট ক্লিকে আসবে। এটা খালি জায়গায় ক্লিক করলাম তাই এমন আসছে। যদি কোনো প্রোগ্রামের উপরে ক্লিক করি তখন দেখবেন যে আরেক ধরনের আসবে। রাইট বাটন ক্লিক করলাম কিন্তু আরেক ভাবে আসছে। আরেক ভাবে বলতে আরো কিছু অ্যাডভান্স আসছে। একটা হলো খালি জায়গায় ক্লিক করলাম তখন বেসিক্যালি যে সকল কাজগুলো করা যায় ওই সকল কাজগুলোর জন্য আসছে। আর যখন কোনো প্রোগ্রামের উপর ক্লিক করব তখন ওই প্রোগ্রাম সম্পর্কে কি কি কাজ করতে পারবো সেটা লিস্ট আসবে। তো এই লিস্টটা কোন বাটনে আসে? রাইট বাটন রাইট বাটনে। কোন বাটনে? রাইট রাইট বাটন বাটন। এটা কিন্তু লেফট বাটনে আসে না। তো এখন প্রশ্ন হলো, বলা হয়েছিল যে রাইট বাটন যদি 10 বার দরকার হয় আর লেফট বাটন প্রয়োজন কমপক্ষে 90 বার, তাহলে কি কাজটাই হলো? ক্লিক করলে যদি কিছুই না হয় তাহলে এটার কিসের কাজ? এটার আর কি কাজ? প্রশ্ন এটা এমন না? হ্যাঁ, এটার সমাধান হলো এইটা এই জন্য ব্যবহার হয়। যেমন আপনি এই প্রোগ্রামটা ওপেন করবেন, এই প্রোগ্রামটা ওপেন করবেন, এই প্রোগ্রামটা ওপেন করবেন। তা আপনি যদি এই প্রোগ্রামটা ওপেন করতে যান মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এরপর আপনাকে ওপেনে ক্লিক করতে হবে, লেফট ক্লিক, এবার রাইট না লেফট। তখন গিয়ে আপনার প্রোগ্রামটা কি হবে? ওপেন হবে। তখন প্রোগ্রাম হবে ওপেন হবে। আবার যখন এই যে একটা একটা মেসেজ আসলো, এই মেসেজটাকে আমি ক্লোজ করতে চাই, তাই আমি ক্লোজ ক্লিক করলাম, রাইট ক্লিক না। আবার যে প্রোগ্রামটা আমি ওপেন করেছি সেই প্রোগ্রামটাকে বন্ধ করে দিতে চাই, তাই আমি ডান পাশে যে একটা লাল বাটনটা রয়েছে ক্রস বাটন, এই ক্রস বাটনের মধ্যে ক্লিক করব, রাইট ক্লিক না। তাহলে এখন দেখেন আমি মাত্র রাইট ক্লিক করলাম একবার, এরপর বাকি যত জায়গায় ক্লিক করেছিলাম সব জায়গায় ছিল লেফট ক্লিক, তাই না? সব জায়গায় কি ছিল বলেন? লেফট ক্লিক ছিল। কথা বলেন, সবাই কথা বলেন। ওই জায়গায় কি লেফট ক্লিক লেফট ক্লিক ছিল। তাহলে রাইট লেফট ক্লিক লেফট ক্লিকের তফাৎটা তো বুঝতে পেরেছেন সবাই? তার মানে হলো রাইট ক্লিক হলো যে কোনো প্রোগ্রাম ওপেন করার জন্য, নাকি যে কোনো প্রোগ্রামের অতিরিক্ত আরো যে সকল কাজগুলো করা যায় ওই সকল কাজগুলো আনার জন্য? অতিরিক্ত কাজ হচ্ছে অতিরিক্ত কাজগুলো কি কি কাজ করতে পারবো সেই কাজগুলো লিস্ট দেখার জন্য। আর লেফট ক্লিক মূলত হলো কি করে? নির্দেশ করে। লেফট ক্লিকটাই মূলত কি করে? নির্দেশ করে। কেমন নির্দেশ করে? এই প্রোগ্রামটা ওপেন করো। তো এটা কিভাবে ওপেন করবে? আপনি তো ক্লিক করলেন কিন্তু নির্দেশটা হলো না। এর একটা অপশন হলো কোন প্রোগ্রাম লেফট ক্লিকের কাজ হলো এমন কিছু কিছু জায়গায় শুধু ওয়ান ক্লিকে ওপেন হয়, আবার কিছু কিছু জায়গাতে ডাবল ক্লিক করতে হয়, আবার কিছু কিছু জায়গাতে ট্রিপল ক্লিক করতে হয়। কথা বুঝতে পারলাম? আঁকা কি কেন করেন বাচ্চাদের মতো? আপনাদের এখানে বাচ্চা কেউ আছেন? বাচ্চা কেউ আছেন? তাহলে আঁকা কি কেন করেন? হ্যাঁ, আবুল সরকারের মতো কি ওই ভীমরুলের বাসার মধ্যে একটা বাড়ি দিলেন যে দেখি হুজুরা খেপে কিনা, তারপর যখন খেপা শুরু হয়ে গেছে তখন বললেন যে হুজুররা উগ্র হয়ে গেছে, এমন? হ্যাঁ, কেন আঁকাআঁকি করেন এগুলো? খেয়াল করেন। তো এই যে যে কোনো প্রোগ্রাম যদি আপনি ওপেন করতে চান তাহলে আপনাকে সেই প্রোগ্রামটার মধ্যে কোথাও কোথাও ওয়ান ক্লিকে ওপেন হয়, কোথাও কোথাও ডাবল ক্লিকে ওপেন হয়, আবার কোথাও কোথাও ট্রিপল ক্লিক করতে। করতে যেমন ওয়ান ক্লিকে কি কি ওপেন হয় দেখেন, যেমন স্টার্টে ক্লিক করলেন, রাইট ক্লিক করছেন না লেফট ক্লিক?
লেফট ক্লিক লেফট ক্লিক। ক্লিক করলেন, ডাবল ক্লিক করলেন না ওয়ান ক্লিক? ওয়ান ওয়ান ক্লিক মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ক্লিক করলেন, ডাবল ক্লিক করলেন না ওয়ান ক্লিক করলেন? ওয়ান ক্লিক ডান পাশে এটাকে ক্লোজ দিলেন, ওয়ান ক্লিক করে বন্ধ করলে ক্যান্সেল করলেন নাকি ডাবল ক্লিক? ওয়ান ওয়ান ক্লিক ডান পাশে ক্লোজ দিলেন, এটাকে ডাবল ক্লিক করলেন নাকি ওয়ান ক্লিক? ওয়ান এখানে যতগুলো কাজ করলাম কোথাও কি ডাবল ক্লিক করেছি? ঠিক আছে কোথাও ডাবল ক্লিক করি নাই, আবার কোথাও রাইট ক্লিকও করি নাই। কোথাও ডাবল ক্লিক করে কাজ হয় নাই, কোথাও রাইট ক্লিক করে কাজ হয় নাই। না এখন যদি আমি এই প্রোগ্রামটা এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম, এটা যদি আমি ওপেন করতে যাই তাহলে একাধিক সিস্টেমে ওপেন করতে পারবো, একাধিক সিস্টেমে ওপেন করতে পারবো। নাম্বার হলো মাউসে এটার উপর রাইট বাটন ক্লিক করব, মানে ডান পাশে বাটন, তারপর ওপেনে ক্লিক মানে বাম পাশের বাটন ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার আমি ক্লোজে ক্লিক করলাম, রাইট ক্লিক না লেফট ক্লিক, ওয়ান ক্লিক করলাম, বন্ধ হয়ে গেল। এক সিস্টেম ওপেন করলাম। আরেক সিস্টেম হলো ঠিক পর পর এটার উপর ডাবল ক্লিক করতে হবে। পর পর কয়বার ক্লিক? দুইবার এবার ক্লোজ করে দেন, আবার ক্লোজ করে দেন, যে বন্ধ হয়ে যাবে। আবার খেয়াল করেন, এইভাবে আপনি যে প্রোগ্রামটা ওপেন করতে চান ঠিক সেই প্রোগ্রামের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ওই প্রোগ্রামটা কি হবে বলেন? ওই প্রোগ্রামটা কি হবে? ওপেন হবে। আবার ওয়ান ক্লিক করে ক্লোজ করলে কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে এই প্রোগ্রামটা দুই ভাবে শিখলাম। এক সিস্টেম হলো রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করা, আরেক সিস্টেম হলো ডাবল ক্লিক। ডবল ক্লিক বা লেফট এবার আরেকটা সিস্টেম শিখেন, সেটা হলো ক্লিক করার পরে কিবোর্ড থেকে এন্টার দেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কি দিবেন? ইন্টার এবার প্রশ্ন হলো কিবোর্ডের পরিচয়। আপনি তো হাতের একটা পরিচয় জানলেন, এবার আপনাকে মাউসের উপর হাত কিভাবে রাখবেন সেটাও জানলেন, কিভাবে চালাইতে হয় সেটাও জানলেন, কিভাবে মাউসের মাধ্যমে প্রোগ্রামগুলো ওপেন করতে হয় সেটাও কিন্তু আপনি জানলেন ইতিমধ্যে। এখন যেটা জানলেন সেটা হলো কিবোর্ডে এন্টার দিয়ে ওপেন করতে হয়। প্রথমে একটা ক্লিক করতে হবে যে এই প্রোগ্রামটা ওপেন করতে চাই, এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন কি হয়? ওপেন হয়। এরপর কিবোর্ড থেকে যদি আমি এন্টার বাটন কি ক্লিক করি তখন প্রোগ্রামটা কি হবে? ওপেন হবে। এই হলো এন্টার বাটন। আপনি যখন কোনো প্রোগ্রাম ক্লিক করবেন এরপর এন্টার দিবেন কিবোর্ড থেকে, তখন প্রোগ্রামটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তাহলে বলেছিলাম আপনাদেরকে একাধিক সিস্টেমে প্রোগ্রাম ওপেন করা। একাধিক সিস্টেম শিখলেন কিনা? 3টা সিস্টেম শিখলেন, একের অধিক সিস্টেম ছিল কিনা? এক নাম্বার হলো ডাবল ক্লিক করে ওপেন করা, আরেকটা সিস্টেম হলো রাইট বাটন ক্লিক করে ওপেনে, আরেকটা সিস্টেম হলো ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার এন্টার দাও। 3 সিস্টেমে যে কোনো প্রোগ্রাম ওপেন করতে পারবেন। কম্পিউটারে মেমোরি কার্ড, কম্পিউটারের কি কম্পিউটারে মেমোরি কার্ড আর মোবাইলের মেমোরি কার্ড দুইটার কাজ কি কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? রেকর্ড করে রাখা, বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা। সংরক্ষণ করার কাজ হলো মেমোরি কার্ডের কাজ। মেমোরি কার্ড কখনো কি করতে পারে না? প্রসেস করতে পারে না। মেমোরি কার্ড কখনো তার হিসাব নিকাশ করে ফলাফল বের করতে পারে না। মেমোরি কার্ড কখনো আপনার কোনো কিছুকে উৎপাদন করতে পারে না। এটার কাজই হলো শুধু সংরক্ষণ করা। মোবাইলের মধ্যে যদি আপনি মেমোরি কার্ডের অপশন খুঁজে বের করতে চান তাহলে আপনাকে কোন প্রোগ্রামে ক্লিক করতে হয়? ফাইল ম্যানেজার। শুধু ফাইল বললে হবে? তোমার নাম কি?
আমার নাম আব্দুল্লাহ, পুরা নাম বললো আব্দুল্লাহ আল ফারুক। অর্ধেক নাম বললা কেন? কথা কইতে ভালো লাগে না, এই জন্য আপনাদের অবস্থা যেমন যে মোবাইলের মধ্যে মেমোরির অপশন যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? ফাইলে না ফাইল ফাইল ম্যানেজার? ম্যানেজার। ওইটার নাম কি? ফাইল না ফাইল ম্যানেজার? ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার। দোকানদারের ফাইল যেমন ম্যানেজার। ম্যানেজার থাকে, মেমোরি কার্ডের একটা ম্যানেজার থাকে, ঠিক কম্পিউটারের একটা ফাইল ম্যানেজার আছে যেটার নাম হলো দিস পিসি। কম্পিউটারে মেমোরি কার্ড আছে না? জি জি। কম্পিউটারের মেমোরি কার্ডের নাম হলো হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ। ডিস্ক ড্রাইভ। আমার সাথে বলেন, হার্ড হার্ড ডিস্ক ডিস্ক ড্রাইভ। ড্রাইভ, যেটা সংক্ষিপ্ত নাম হলো এইচডিডি। যেটা সংক্ষিপ্ত নাম কি? এইচডিডি। তার এই যে হার্ড ডিস্কের কম্পিউটারের যে অপশনটা রয়েছে সেটার নাম হলো দিস পিসি। অনেকে এটার নাম দিয়ে থাকেন, সেটা হলো মেমোরি। বের করেন। অনেকে এটার নাম আরেকটা দিয়ে থাকেন, সেটা হলো মাই কম্পিউটার। এটার আরেকটা কি নাম আছে? মাই কম্পিউটার। আধুনিক নাম হলো দিস পিসি। আর পুরাতন যে সকল ভার্সন গুলো ছিল, প্রত্যেকটা ভার্সনের মধ্যে এটার নাম হলো মাই কম্পিউটার। আপনি যখন মাই কম্পিউটারের মধ্যে ডাবল ক্লিক করবেন, ওপেন করবেন, তখন কম্পিউটারের মেমোরি কার্ডের ঘরগুলো দেখতে পারবেন। এগুলো হলো কম্পিউটারের মেমোরি কার্ডের ঘর। বিস্তারিত সামনে আসছে, এতটুকুই জানেন। কম্পিউটারের মেমোরি কার্ডের ঘর খুলতে হলে দিস পিসিতে যেতে হবে, সেখানে গিয়ে আমরা ঘরগুলো পাবো, আর সেই ঘরগুলোর নাম হলো ড্রাইভ। কি নাম? ড্রাইভ। ড্রাইভ। আচ্ছা, এবার আসেন আমরা কিভাবে মাউস চালাইতে হয়, খুঁটিনাটি সবকিছু ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমাদেরকে যেতে হবে হলো কিবোর্ডে। যেহেতু কিবোর্ডের মাধ্যমে ওপেন করা শিখেছি, সেটা কিবোর্ডের মাধ্যমে গেলাম। আসেন হলো আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম। আর কাঙ্ক্ষিত প্রোগ্রামটার নাম কি? MS ওয়ার্ড। MS ওয়ার্ড। এটার পুরা নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। দেখেন ইংলিশে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। আর 2016 যে দেখাচ্ছে, এটা হলো মূলত ভার্সন। কি ভার্সন? যেমন আমরা অনেকে জানি যে আলট্রা মোবাইল অথবা আইফোন। তো আইফোনের অনেকগুলো ভার্সন আছে। ভার্সন দিয়ে আমরা বুঝতে পারি এটা কোন স্তরের, এটা কি ওল্ড না মিডলের না আপডেট। এই ভার্সনের মাধ্যমে আমরা কি করতে পারি? বুঝতে পারি। আমরা বলি যে, অনেকে বলে আইফোন, এখন আবার আপডেট ভার্সন বের হয়েছে। কত? আইফোন কত? 70। আইফোন অনেকে তো জানেন আইফোন। তো আইফোনের ভার্সন মাধ্যমে বুঝতে পারে এটা পুরাতন, এটা মিডল, এটা আপডেট। ঠিক এখানে 2016 যেটা, এটা মূলত হলো ভার্সন। অফিস মাইক্রোসফট ওয়ার্ড 98 ছিল, 98 এর আগে 96, 95 ছিল, সর্বশেষ 2000 আসছে। 2000 এর পরে আসছে হলো 2003, 2003 এর পরে আসছে 2007, 2007 এর পরে আসছে 2010, 2010 এর পরে আসছে 2013, 2013 এর পরে আসছে 2016। আপডেট ভার্সন। আপডেট ভার্সন কেন করে মানুষ জানেন? এটার মধ্যে কিছু সংযোজন বিয়োজন এগুলো করে এটার আরো লেটেস্ট প্রয়োজনীয় অ্যাপস গুলো, প্রয়োজনীয় ফিচার গুলো, প্রয়োজনীয় কমান্ড গুলো অ্যাড করে আপডেট করা হয় ভার্সন। কথা বুঝতে পেরেছেন? আমরা আপনাদেরকে কোন ভার্সন শেখাবো সেটাই তো একটা প্রশ্ন, তাই না?
জি স্যার 16 নাকি? আমরা আপনাদেরকে শিখাবো 2010। কোনটা শিখাবো? 2010 10। কেন শিখাবো অবশ্যই জানা দরকার। আমি কেন শিখাইলাম না আর কেন আপডেটটা শিখাইলাম না, কেন মিডলের মধ্যে আমরা আছি, সেটাও তো একটা জানার বিষয়। বিনা জি কারণে জি আপনাদেরকে শেখাবো, নিশ্চয় কোনো হেকমত আছে, তাই না? এই 2010টা হলো বর্তমানে যে কোনো উইন্ডোজে ব্যবহার করে বা সাপোর্ট করে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা আপডেট ভার্সনের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু সমস্যা থাকে। এই সমস্যার সমাধান করতে করতে আরো 2-4-5 বছর চলে যায়, কারণ এগুলো তো প্রোগ্রাম, কোডের মাধ্যমে কাজগুলো করা হয়। উদাহরণস্বরূপ একটা আপডেট ভার্সন করেছে, সে আপডেট ভার্সনের মধ্যে দেখা গেছে বাংলা লেখা আনলে বাংলা লেখাগুলো নষ্ট হয়ে যায়। এখন বাংলা লেখাগুলো নষ্ট হয়ে যায়, এইটার সমাধান আস্তে আস্তে আরো 2-3 বছর পার হয়ে যায়। এই কারণে আমরা যে ভার্সনটা আপনাদেরকে শিখাই সেটা হলো আমাদের বিভিন্ন অফিস আদালত এবং পাবলিকেশন সেক্টরে যে ভার্সনটা সবচেয়ে বেশি ব্যবহার করে সেই ভার্সনটা আপনাদেরকে শিখাই, আর সেটার নাম হলো 2010। 2010 যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপডেট এবং ওল্ড উভয় ভার্সন আপনি কি করতে পারবেন, কবজা করতে পারবেন। অর্থাৎ 2010 শিখলে 2010 এর মধ্যে অ্যাডভান্স রয়েছে, আবার 2010 এর মধ্যে ওল্ড কমান্ড গুলো রয়েছে। কেউ যদি পুরাতন ভার্সন ব্যবহার করেন সেও এই প্রোগ্রামটা শিখলে করতে পারবেন, আর কেউ যদি আপডেট ভার্সন গুলো ব্যবহার করেন তিনিও কি এই প্রোগ্রামটা শিখলে ওই প্রোগ্রামটা অনায়াসে পরিচালনা করতে পারবেন। এই কারণে আমরা 2010টা কি করি, শিখাই। 2000 ওপেন করার পদ্ধতি ইতিমধ্যে কিন্তু আমরা বারবার ওপেন করে করে দেখেছি। এই প্রোগ্রামটার নাম দেখেন ডব্লিউ রয়েছে, ডব্লিউ কোন প্রোগ্রামের মধ্যে কিন্তু নাই, যে কয়টার মধ্যে রয়েছে ওই কয়টাই মূলত মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম। ওয়ার্ড প্রোগ্রামের লোগোটার নাম হলো ডব্লিউ। ওয়ার্ড প্রোগ্রামের লোগোটার নাম কি, এই ফাইলটা রয়েছে পিডিএফ, তাই এখানের মধ্যে লোগোটার মধ্যে রয়েছে পিডিএফ। এটার মধ্যে রয়েছে মেসেঞ্জার, তাই দেখেন একটা অ্যাশ রয়েছে মেসেঞ্জার। টেলিগ্রামের লোগো রয়েছে, দেখেন লোগোর দ্বারা মানুষ বুঝতে পারে এটা টেলিগ্রাম। জুমের লোগোর মধ্যে দেখা যাচ্ছে এটা, যে মানুষ বুঝতে পারবে যে এটা জুম সফটওয়্যার। কি বলেন? ঠিক মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আপনি কিভাবে বুঝবেন, যখন কোন প্রোগ্রামের মধ্যে এই লোগোটা থাকবে তখন আপনি বুঝে নিতে পারবেন এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। কথার মধ্যে কোনো ভেজাল আছে তাহিরের মতো? ভেজাল নাই। আচ্ছা আসেন, তাহলে যে কোনো প্রোগ্রাম আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, বাট এগুলো কিন্তু আমার কি ফাইল না, এগুলো নতুন ফাইল, এগুলো সব আমার স্বতন্ত্র ফাইল। স্বতন্ত্র ফাইল মানে যেহেতু মাইক্রোসফট প্রোগ্রাম একটা সফটওয়্যার, আর এই সফটওয়্যারের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা ফাইল করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা হলো একটা কারখানার মতো, একটা খাতার কারখানা, কাঁথা না খাতা, লেখার খাতা। এই খাতার কারখানার মধ্যে দেখবেন যে হাজার হাজার খাতা তৈরি হয়। ঠিক আপনার এইখানে যে প্রোগ্রামগুলো আপনি ওপেন করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ধরে নিতে পারেন একটা মাইক্রোসফট ওয়ার্ডের খাতা। এটা একটা খাতা, এটা একটা খাতা, এটা একটা খাতা, এটা একটা খাতা, এটা একটা খাতা। আপনি যখন কোনো খাতা ওপেন করবেন তখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ওপেন হবে ঠিকই, কিন্তু এখানে যা কিছু আপনি সেভ করবেন লিখবেন সবকিছুই থাকবে হলো ঠিক এই প্রোগ্রামের এই ফাইলের অধীনে। এই ফাইলের মধ্যে যাবে না, এই ফাইলের মধ্যে যাবে না, এই ফাইলের মধ্যে যাবে না, এটা তো যাবে না। তো এটা যেহেতু পুরাতন ফাইল, আমি নতুন ফাইল কোথায় পাবো সেটা আমাকে জানতে হবে। আমাকে যেতে হবে স্টার্ট অল প্রোগ্রাম, মাইক্রোসফট ওয়ার্ড 2010 এখানেও পাবো, অথবা নিচের দিকে যখন যাব মাইক্রোসফট অফিসের একটা ফোল্ডার পাবো। মাইক্রোসফট অফিসের ফোল্ডারে গিয়ে দেখেন মাইক্রোসফট অফিসের ফোল্ডারে ক্লিক করলে তখন দেখতে পারবেন মাইক্রোসফট
অফিস প্রোগ্রামে যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটা সফটওয়্যার এখানে শো করছে। আমার এখান থেকে দরকার মাইক্রোসফট ওয়ার্ড 2010, সোজা নিচের দিকে গিয়ে আমি পাবো মাইক্রোসফট ওয়ার্ড 2010। দেন এখানে এসে ক্লিক করব। এই যে এই পর্যন্ত ওপেন করলাম সবগুলোতে আমি ওয়ান ক্লিক করে ওপেন করলাম, আবার প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। প্রোগ্রামটা ওপেন হওয়ার পরে আমার যে কাজটা সেটা হলো টাইপ শেখা। বাবা মা যখন আপনাকে খাতা কলম দেয় তখন আপনাকে বলে না এটা যে তুমি এখন কি করো, মাস্টার্স এর অঙ্কগুলো করো, তুমি এখন আর্টস এর কোনো বিষয়গুলো সাবজেক্ট গুলো নিয়ে লেখো, বরং প্রথম দিয়ে দেয় খাতা কলম দিয়ে দেয় লেখো সর সরিয়া আলিফ বা, তাই না? আজকের ক্লাসে আপনাদের ক্লাসটা হলো সেই প্লে বা নার্সারির স্টুডেন্টদের মতো। কাদের মতো বলেন? আপনারা ক্লাসটি কিভাবে নার্সারি কিভাবে নার্সারি প্লে থেকে বলা হয় যে লেখো এ বি সি ডি, তখন বলা হয় না যে মাই বুক, বলা হয় মাই বুক বলা হয় না, দিস ইজ মাই পেন বলা হয় না, দিস ইজ মাই টেবিল বলা হয় না। কেন বলা হয় না? কারণ ও তো এটা বুঝবে না, ওকে বুঝাইতে হলে আগে বর্ণমালা শিখাইতে হবে। আজকে আপনারা বর্ণমালা শিখবেন। কি বর্ণমালা? ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা কিভাবে শিখবেন? কিবোর্ড থেকে। তাহলে কিবোর্ড থেকে যেহেতু আপনি শিখবেন তাহলে আপনার কিবোর্ডের একটা পরিচয় জানতে হবে, হবে কিনা? এই হলো একটি পূর্ণাঙ্গ কিবোর্ড। একটা পূর্ণাঙ্গ কিবোর্ডের মধ্যে তিনটা সেকশন থাকে। কয়টা সেকশন? একটা হলো নাম্বারিং সেকশন, একটা হলো প্রোগ্রামিং সেকশন, আরেকটি হলো টাইপিং সেকশন। ম্যাক্সিমাম সময় আপনার টাইপিং সেকশনে কাজ, প্রোগ্রামিং সেকশনে বা নাম্বারিং সেকশনে কাজ খুব কম। যারা হিসাব নিকেশে কাজ করেন তাদের কাজ প্রয়োজন হয় হলো নাম্বারিং সেকশনের। টুকিটাকি কাজগুলো আমাদের প্রয়োজন হতে পারে প্রোগ্রামিং সেকশন, আর ম্যাক্সিমাম কাজ হবে হলো আমাদের টাইপিং সেকশন। এই সেকশন গুলোকে আমরা আবার ভাগ করতে পারি এইভাবে, দেখেন পার্টস অফ দা কিবোর্ড। দেখেন আমরা কালারের মাধ্যমে এটা ডিভাইডেড করে বুঝিয়েছি। এখানে 6টা কালার রয়েছে। কয়টা কালার? এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কোন দিকে রয়েছে? এই জায়গায়, তাই না? এই যে কালার অরেঞ্জ কালার, এটা কি এখানে রয়েছে? না, কোথায়? উপরে ঠিক নাম্বারিং সেকশনের মধ্যেই কিন্তু উপরে আছে, যেটার নাম হলো ইন্ডিকেটর লাইট। এখানে 3টা লাইট থাকে। কয়টা লাইট? একটা হলো নাম লক বা নাম্বার লক, ক্যাপস লক, স্ক্রল লক, 3টা লাইট থাকে কিবোর্ডের মধ্যে। আপনার যদি কিবোর্ড থাকে তাহলে আপনি লাইট দেখলে বুঝতে পারবেন। আসেন এরপর আসেন হলো ব্লু কালার, এটাকে বলা হয় এই যে নিউমেরিক কিপ্যাড অর্থাৎ নাম্বারিং কিপ্যাড। এরপর আসেন হলো ফাংশন কি। এই দেখেন এই যে ব্লু কালার রয়েছে F1 F2 F3, এটাকে ফাংশন কি বলা হয়। এরপর আসেন হলো টাইপিং। এর টাইপিং হলো যে টাইপিং এরিয়া, হলুদ কালারের যে এরিয়াটা সেটা টাইপিং। তারপর আসেন কন্ট্রোল কিজ, এই যে একটা বাটনকে বলা হয় কন্ট্রোল কিজ, স্কেপ বাটন বলা হয়। নেভিগেশন কিজ, এদের নেভিগেশন কিজ বলা হয় এটাকে। তার মানে এখানে 6টা স্টেপ আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, বাট সেকশন কয়টা? 3টা। কয়টা সেকশন? 3টা সেকশনকে 6টা স্টেপে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। খেয়াল করেন হাত রাখার একটা ভার্চুয়াল একটা দেখানো হয়েছে, হাতটা কিভাবে রাখে। এবার আপনাকে আরো স্পষ্ট করে বোঝানো হয়েছে হাতটা কিভাবে রাখবেন। আরো একটু স্পষ্ট করে দেখেন, এটার মধ্যে মাঝখানে একটা লাল বর্ডার দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ ধরে নিতে পারেন এটা হলো কি বর্ডার এরিয়া,
ধরেন বাংলাদেশের বাইরে কোন একটা কান্ট্রি, আর এটা হলো বাংলাদেশ কান্ট্রি। দেন মিডল একটা কি আছে, বর্ডারের তার কাটা রয়েছে। তার কাটাটা কেন দিয়েছে, যে এই পাশের জনগণ এই পাশে যেতে পারবে, আবার এই পাশে জনগণ এই পাশে আসতে পারবে, এই যে আসতে পারবে না, নিষেধ কেন করা হয়েছে জানেন? এটা এই কারণে করা হয়েছে যাতে আপনি যে সাবজেক্টটা লিখবেন সেই সাবজেক্টের দিকে যাতে আপনার তাকানো না লাগে। কি করা না লাগে? তাকানো না লাগে। এবং আপনার কাজের মধ্যে যাতে ভুল না হয়, এই জন্য এই নিয়মগুলো। প্রথম কথা এইখানে কিন্তু বোঝার অনেক কিছু বাকি, খেয়াল করবেন ভালো করে। দুই হাত দুইটা জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। এই হাত কখনো এদিকে যেতে পারবে না, এই হাত কখনো এদিকে যেতে পারবে না। এটা তো ক্লিয়ার? আচ্ছা, পরে স্টেপ আসেন। আমি এখানে আরো কালার করে আপনাদেরকে আরো স্পষ্ট করে দিয়েছি। একটা স্পষ্ট ছিল যে এই হাত কখনো বাম পাশে এরিয়াতে যেতে পারবে না, বাম হাত কখনো ডান পাশে এরিয়াতে যেতে পারবে না। এটা হলো হাতের ক্ষেত্রে, তাই না? কিসের ক্ষেত্রে? হাতের ক্ষেত্রে। এবার আসলে হলো বর্ণমালার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বর্ণমালা। বাটন। বর্ণমালা বলতে কি? বাটন। কিবোর্ডে তো আর কোনো বর্ণমালা নেই, কিবোর্ডের মধ্যে রয়েছে বাটন। প্রত্যেকটা বাটন ইন্ডিভিজুয়াল ভাবেই আপনাকে কোনো না কোনো বর্ণ লিখে দিবে। ওকে, তো এখন দেখেন আমি প্রত্যেকটা নোকের মধ্যে একটা লিপস্টিক দিয়ে বুঝিয়েছি এই বাটন গুলো এই আঙ্গুল দিয়েই করতে হবে। আমি যদি আপনাকে এটা দিয়ে দিই তাহলে তো আপনি কোনোভাবেই ভুলবেন না। আপনি ইজি নিজে নিজে খুঁজে খুঁজে কিন্তু আপনি টাইপ করতে পারবেন, কারণ আমি আপনাকে কালার করে দিয়েছি, তাই না? কি বলেন? ডান হাত থেকে আসে, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই সব বাটন গুলো টাইপ করতে হয়। আপনি যখন এই বাটন গুলোর কোন একটা প্রয়োজন হবে, অন্য কোন ফিঙ্গার দিয়ে আপনি এই বাটন গুলো প্রেস করতে পারবেন না। এই বাটন গুলো প্রেস করার ক্ষমতা একমাত্র এই কনিষ্ঠ আঙ্গুলের। কারণ কি জানেন? এই সম্পত্তি তার। আবার মধ্যম আঙ্গুল দিয়ে দেখেন, আপনার অনামিকা আঙ্গুলের ক্ষেত্রে দেখেন মাত্র 4টা বাটন। মানে এই 10টা ফিঙ্গার আছে না, এই 10টা ফিঙ্গারকে আপনি পুরা কিবোর্ডটাকে কি করে দিবেন? বন্টন করে দিবেন। পুরা কিবোর্ড মানে হলো আপনার জায়গা। পুরা কিবোর্ড মানে কি? আপনার জায়গা। এই জায়গাটাকে আপনি ভাগ করে দিবেন। এখন কোন জায়গার মধ্যে কে কি চাষ করবে সেটা কি অন্য কেউ বলতে পারবে? বাধা দিতে পারবে? কনিষ্ঠ আঙ্গুল যদি এই জায়গার মধ্যে আরবি কাজ করে তাহলে এরা কি বাধা দিতে পারবে? পারবে না, কারণ এই জায়গাটা তার। সে এখানে আরবি চাষ করতে পারে, বাংলা চাষ করতে পারে, উর্দু চাষ করতে পারে, ইংরেজি চাষ করতে পারে, তাই না? যেটাই করব, যে চাষটাই করব, যে ভাষাটাই সে কম্পোজ করবে না কেন, বাটন গুলো এগুলো সব তার জন্য। এইভাবে দেখেন অনামিকা দিয়ে 4টা আঙ্গুল রয়েছে, 4টা বাটন। মধ্যম আঙ্গুল দিয়ে 4টা বাটন, তর্জনী আঙ্গুল দিয়ে 4টা বাটন, তাই না? বুঝে বলেন, বুঝে। কয়টা? 8টা। আঙ্গুলের কালার সাথে আপনি কয়টা কালার পাচ্ছেন? 8টা। তাই আপনি এখানে 8টা। বাকি এই 2টা আঙ্গুল 4টা করে। কনিষ্ঠ আঙ্গুল মাশাআল্লাহ অনেক বড় সম্পত্তি পেয়েছে, তাই না? জমিদার বংশের। এবার আসেন হলো বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে। 2 বৃদ্ধাঙ্গুলের দেখেন কালার সেম। 2 বৃদ্ধের কালার কি সেম না? বলেন, 2 বৃদ্ধের কালার সেম? দুইটা কালার সেম না? শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে এখন। জি স্যার, শোনা যাচ্ছে। এই দুইটা হলো বৃদ্ধাঙ্গুলের জন্য। কিসের জন্য?
বৃদ্ধাঙ্গুল। এই যে দেখেন, এই যে লম্বা একটা বাটন দেখতে পাচ্ছেন, এটার নাম হলো স্পেস বার। কি নাম? স্পেস বার। এই স্পেস বারটা দুই বৃদ্ধার জন্য। এই দুই বৃদ্ধরা সবসময় এখানে থাকে আর গল্প করে। বয়স্ক লোকদের কাজ কম, বয়স্ক লোকদের কাজ কম। গ্রামের মধ্যে দেখতে পারবেন বয়স্ক লোকরা কি কাজ করে। বয়স্ক ওই যে ঘরের বৌমারা কি করে, ধান টান সবকিছু উঠানো শুকাইতে দেয়, শুকাইতে দিয়ে এরপর চলে যায় রান্না বান্না করতে, গোসল টোসল করতে, কাপড় চোপড় ধুইতে। আর মুরব্বীরা বসে বসে একটা হাতের মধ্যে লাঠি নিয়ে পাখি ধরে, এই তাই না? এটা হলো মুরব্বীদের কাজ। এই দুই মুরব্বীর কাজ হলো শুধু স্পেস দেওয়া। স্পেস দেওয়া মানে হলো ফাঁকা করা। একটা বর্ণ থেকে আরেকটা বর্ণের মাঝখানে ফাঁকা দেওয়ার কাজ হলো স্পেস এর কাজ। দুই মুরব্বীর আর কোনো কাজ নাই। আমি প্রথমে বলেছিলাম কম্পিউটারের সাথে মানুষের অনেক সম্পর্ক। মানুষের সাথে কম্পিউটারের কি অনেক সম্পর্ক, আচরণগত, ব্যবহারগত এবং আপনার কর্মগত, সব দিক দিয়ে দেখবেন যে প্রায় সেম সেম। যেমন এই দুইটা মানুষকে কাজে লাগাইছে এখানে, অথচ মুরব্বী এদের আসলে ওরা অন্য কিছু করতে পারবে না আসলে, কিন্তু এখানের মধ্যে এদেরকে কাজ দিচ্ছে যেটা, এইটার জন্য তারা পারফেক্ট। অন্যগুলো দিয়ে এটা করতে গেলে কাজে লাগবে। সবার ডিস্টার্ব আচ্ছা, এবার আছে না বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে 4টা বাটন, মধ্যম আঙ্গুল দিয়ে, সরি তর্জনী আঙ্গুল দিয়ে 8টা বাটন, মধ্যম আঙ্গুল দিয়ে 4টা বাটন, অনামিকা আঙ্গুল দিয়ে 4টা বাটন, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রায় 8টা 9টা বাটন। এগুলো কালার বেস বাই আপনারা কি করে নিবেন, আয়ত্ত করে নিবেন কিভাবে কি করতে হয়। আসেন নেক্সটে গিয়ে আরো স্পষ্ট করে দেখিয়েছি, দেখেন কোন কোন আঙ্গুলগুলো কোন কোন বাটনের উপর থাকবে। ভালো করে দেখেন, ডান হাতের তর্জনী আঙ্গুল কোন বাটনের উপর থাকবে? যে ডান হাতের মধ্যম আঙ্গুল কোন বাটনের উপর থাকবে? এ কে আঙ্গুল কোন বাটনের উপর থাকবে? এল এবং কনিষ্ঠ আঙ্গুল কোন বাটনের উপর থাকবে? সেমিক্লোন। লল ডান বামের দুইটার আপনার বৃদ্ধাঙ্গুল কোন জায়গা থাকবে? স্পেস। বাম হাতের তর্জনী আঙ্গুল থাকবে কোন বাটনের উপর? মধ্যম আঙ্গুল থাকবে কোন বাটনের উপর? ডি অনামিকা আঙ্গুল থাকবে কোন বাটনের উপর? এস এবং কনিষ্ঠ আঙ্গুল কোন বাটনের উপর থাকবে? আচ্ছা, এই যে আপনি বুঝতে পেরেছেন। এবার আসেন, আমি এটাকে রাখবো উপরে। কোথায় উপরে রাখবো? কেন রাখবো? দেখানোর জন্য আমি এই জায়গাতে এটাকে পাশাপাশি রাখলাম। ভাই মিউট হয়ে যান, ক্লাস লং হচ্ছে, দয়া করে মিউট হয়ে যান যাতে দ্রুত শেষ করতে পারি। দেখেন আমি কিন্তু পাশাপাশি রেখেছি, কেন রেখেছি জানেন? যাতে আমি এখান থেকে দেখে দেখে কি করতে পারি, এখানে লিখতে পারি। আমি কেন কেন দেখে দেখে লিখবো? যেহেতু আমি আপনাদের মতো আজকে নতুন, যেহেতু আমি আপনাদের মতো আজকে কি নতুন, তাই আমি দেখে দেখে লিখবো। দেখেন আমরা এই যেখানে টাইপিংটা শিখাই, টাইপিং এর মূল বর্ণমালা কিন্তু 3টা লাইনে। কয়টা লাইনে? নাম্বার লাইন হলো টপ লাইন। প্রথম লাইনটার নাম কি? টপ লাইন। তারপরে লাইনটার নাম হলো মিডল লাইন। তারপর লাইনটার নাম হলো বটম লাইন। টাইপিং এর মূলত লাইন হলো 3টা। সবার উপরের লাইনটা হলো নাম্বারিং লাইন, এরপর আসেন হলো টপ লাইন, তারপর আসেন মিডল লাইন, তারপর আসেন বটম লাইন, তারপর আসেন হলো স্পেস বার লাইন, স্পেস বার্স। ওকে, বা অনেকে অল্টার লাইন বলে, অনেকে কন্ট্রোল লাইন বলে। তো যে যেটাই বলুক না কেন, মূলত টাইপিং এর লাইন 3টা। কয়টা? 3টা। বর্ণমালা মূল ইংরেজি বর্ণগুলো কয় লাইনে আছে? 3 লাইনে নাকি 4 লাইনে?
তিন তিন লাইন। লাইনে স্যার। তো হাত সবসময় দেখেন কোনটার উপরে থাকার কথা সেইভাবে আমি রাখছি কিনা দেখেন। আমি হাতটাকে ঠিক এই চারটা আঙ্গুল এই চারটা বাটনের উপরে এই চারটা আঙ্গুল এই চারটা বাটনের উপর রাখলাম আলতো ভাবে, চাপ দিয়ে আলতো ভাবে। হাবিবুল্লাহ ভাই আপনি একটু মিউট থাকেন, হ্যাঁ আপনার ওখান থেকে সাউন্ড একটু বাড়ি মেরে আসে। হাবিবুল্লাহ ভাই আপনি মিউট থাকেন, মুফতি হাবিবুল্লাহ ভাই। আচ্ছা দেখেন স্যার হাবিবুল্লাহ ভাই কোনো শুনতে পাচ্ছে না। দেখেন আমি ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করব, তর্জনী আঙ্গুল ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করব, তাহলে কোন বর্ণটা আসার কথা? সেমিকোলন। কথা কিন্তু অন্য মানুষকে যাচ্ছেন আপনারা। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে, এই যে এখন বুঝতে পারছেন তো ফিঙ্গারের নাম কেন জরুরি ছিল? জি স্যার, জি। তর্জনী বলেছিলাম, তর্জনী মানে শাহাদাত। এল আসবে এল। এখন আপনারা বুঝতে পেরেছেন তো আমি কেন আপনাদেরকে প্রথমে আঙ্গুলে পরিচয় বললাম? শুধু এই কারণে। আমি একটা বলবো আপনারা একটা বলবেন, এর কারণ হলো আঙ্গুল আসলে আমি কোন নামটা বলতেছি আপনি বুঝতেছেন কোনটা, এই কারণে। এবার আসেন হলো আমি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করব যে, ফলে আমার কিবোর্ডের মধ্যে আসবে যে, দেখেন এরপরে আঙ্গুল হলো মধ্যম আঙ্গুল, যখন মধ্যম আঙ্গুল দিয়ে আমি পরবর্তী বাটন প্রেস করব তখন আসবে কি? তখন আমি আঙ্গুল দিয়ে যখন বাটন প্রেস করব তখন কি আসবে? এল। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যখন বাটন প্রেস করব তখন কি আসবে? সেমিকোলন। তাহলে চারটা বাটন চারটা ফিঙ্গারের নিচে ছিল বলে চারটা বাটনে প্রেস করলাম, ফলে কি আসলো আমার? চারটা বাটন আসলো। জে কে এল সেমিকোলন। আমি এখান থেকে আপনারা আবার খেয়াল করেন, আমি ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে প্রেস করলাম এইচ, আমার ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে বাটন আছে কয়টা? দুইটা। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে টাইপ করলাম এইচ। দেখেন আমি যখন ডান হাতে টাইপ করব তখন কিন্তু বাম হাত নড়চড় করতে পারবে না, এই জায়গা থেকে যাবে। আবার যখন বাম হাত লেখা হবে তখন ডান হাত কিন্তু এই জায়গাতে থাকতে হবে, কারণ এটা পার্মানেন্ট লাইন। এটা কি হাত রাখার পার্মানেন্ট লাইন। এই পার্মানেন্ট লাইন হওয়ার কারণে সব সময় হাত একটা মিডলে রাখতেই হবে। দুই হাত একসাথে উপরে নিচের দিকে যেতে পারবে না, দুই হাত একসাথে উপরে নিচে যেতে পারবে না, যে কোনো একটা হাত যেতে পারবে, আর একটা হাত মিডলে থাকতে হবে। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এইচ এবং জে আবার টাইপ করলাম, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে এইচ এবং জে, মধ্যম আঙ্গুল দিয়ে বাটন হলো একটা অর্থাৎ কে, অনামিকা আঙ্গুল দিয়ে বাটন একটা অর্থাৎ এল, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাটন হলো তিনটা, ইন্টার সহ চারটা অর্থাৎ সেমিকোলন, ঊর্ধ্ববোধক কমা এবং অবলিক, এবং কি অবলিক এবং ইন্টার, এবং কি ইন্টার, এই যে তিনটা আছে এটা নাম হলো ইন্টার। ইন্টার দেওয়ার কারণে আমার যে কম্পিউটারে কলম রয়েছে এই কলমটা অটোমেটিক নিচের লাইনে চলে আসছে। আবার টাইপ করছি, দেখেন ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কি কি এবং জে, তারপর আঙ্গুল দিয়ে কে, তারপর আঙ্গুল এল, তারপর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেমিকোলন, কমা, ঊর্ধ্ববোধক কমা, অবলিক, ইন্টার। দেখেন এই যে লাইনটা লিখলাম না, আবার বলবেন আপনারা সবাই বলবেন ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে কি কি?
এইচ জে জে এইচ জে কে এল ভাইজান স্টেপ বাই স্টেপ বলেন, আমি ফিঙ্গারের সাথে অ্যাডজাস্ট করছি, জি বুঝতেছেন কিনা, বা যারা বুঝতেছে না তারা বোঝার চেষ্টা করতেছে কিনা। দেখেন আমি কেটে দিচ্ছি, বর্ণগুলো কেটে দিচ্ছি। বর্ণগুলো কাটার বাটনটা হলো এই যে এটা, এই যে তীর, এটার নাম হলো ব্যাক স্পেস। কি নাম? ব্যাক স্পেস। এটার মাধ্যমে কাটে, এটার মাধ্যমে কি করে? বর্ণমালা কাটে। এবার আসেন কেটে ডান দেই, হাতে তর্জনী আঙ্গুল মুছে দেই। দিয়ে, খেয়াল করেন ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে কি কি? তর্জনী দিয়ে এইচ জে এইচ এবং জে জে। মধ্যমকে খে তারপর মধ্যমা দিয়ে কে, মধ্যমা দিয়ে কে, অনামিকা দিয়ে এল, অনামিকা দিয়ে এল, আর কনিষ্ঠতা দিয়ে সেমিকোলন, সেমিকোলন, কমা, ঊর্ধ্বকোলন, ঊর্ধ্ব কমা, অবলিক, অবলিক, ইন্টার। ইন্টার। ইন্টারের কাজ কি? নিচে নিয়ে যাওয়া। নিচে নামান আচ্ছা আপনারা আবার বলবেন, আমি লিখবো, বলেন। তর্জনী দিয়ে এইচ জে, মধ্যমা দিয়ে কে, অনামিকা দিয়ে এল, কনিষ্ঠ দিয়ে কোলন, সেমিকোলন, ঊর্ধ্ব কমা, অবলিক, ইন্টার। গুড। মিনিমাম 5 মিনিট টাইপ করবেন। ক মিনিট? 5 মিনিট মিনিমাম 10 মিনিট। এই যে বর্ণগুলো আছে না, আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে ইয়ে করবেন। তর্জনী আঙ্গুল দিয়ে এইচ এবং জি, মধ্যম আঙ্গুল দিয়ে কে, অনামিকা আঙ্গুল দিয়ে এল, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেমিকোলন, কমা, অবলিক, ইন্টার। মিনিমাম 10 মিনিট প্র্যাকটিস করবেন, মুখে বলবেন, হাতে লিখবেন, আর অন্তরের মধ্যে এটা সেট করবেন যে আমার অমুক বাটনটা অমুক ফিঙ্গারের সাথে, বা অমুক ফিঙ্গার দিয়ে অমুক অমুক বাটন। ক্লিয়ার? আপনি যখন এটা 10 মিনিট লিখবেন, এবার চলে যাবেন বাম হাতে। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কি কি? জি এইচ, জি এফ জি এফ, তারপর মধ্যমা দিয়ে ডি, মধ্যম অঙ্গুলি দিয়ে ডি অনামিকা দিয়ে এস, এস আর কনিষ্ঠ দিয়ে এ, ক্যাপস লক। আচ্ছা, ক্যাপস লকটা হলো মূলত হলো বাতি। ক্যাপস লকটা মূলত কি? বাতি। ওই যে আপনাদেরকে বললাম ইন্ডিকেটর লাইট থেকে 3টা নাম্বারিং সেকশনের উপরে, জি এখানে যে 3টা লাইট বাতি জ্বলে, একটা বাতি জ্বালাই হলো ক্যাপস লক দিয়ে। একটা বাতি জ্বালা কি দিয়ে? ক্যাপস লক। দেখেন একটা বাতি, এই যে এখানে 3টা ইয়ে রয়েছে, এখানে আনুল্লাহ ভাই একটু মিউট থাকেন আপনি। হ্যাঁ, আপনার এখান থেকে আসলে মাইক্রোফোনটা বিকট শব্দ করতেছে, একটু দয়া করে বোঝা যায় না, আপনি স্যার। থাকেন। আচ্ছা, এবার দেখেন এই যে লাইটটা আছে, এখানে 3টা লাইট আছে। কয়টা লাইট? 3টা। একটা হলো নাম্বার লক, একটা হলো ক্যাপস লক, একটা হলো স্ক্রল লক। এই যে ক্যাপস লকটা, এই ক্যাপস লকের বাতিটাই হলো এই যে আমার ক্যাপস লক, এইটা। এরপরে যে বাটনটা রয়েছে, এই ক্যাপস লক বাতিটা যদি আপনি জ্বালান, ক্যাপস লক বাতিটা যদি আপনি কি করেন জ্বালান, তখন সবগুলো লেখা আমার মতো বড় হাতের আসবে। ক্যাপিটাল লেটার। একবার জ্বালাই দিলে হবে। নামাজের মতো নামাজ কি গান আছে না একটা, জীবনে একবার পড়লে হয়, বাউলদের গান। তো এটার অবস্থা হচ্ছে এমন আর কি, ক্যাপস লক বাতি যদি একবার জ্বালান, তাহলে যতক্ষণ পর্যন্ত এটাকে অফ না করবেন ততক্ষণ পর্যন্ত সবগুলো বড় হাতের বর্ণমালা আসবে, ক্যাপিটাল বর্ণমালা। ওকে, জি যদি আপনি বাতিটা অফ করে দেন, তখন দেখবেন যে এখন দেখেন আমি লিখতেছি জি এফ ডি এস এ, তাহলে সবগুলো কি আসলো? স্মল লেটার। স্মল। তো স্মল আর ক্যাপিটাল লেখার নিয়ম কি? ক্যাপস লক অন অফ করে। সবাই তো বুঝতে পেরেছেন তাহলে এই ক্যাপস লকের বাতির কাজ কি? সবাই বুঝতে পেরেছেন না? জি আলহামদুলিল্লাহ।
তাহলে বাতির একটা পরিচয় জানলাম, বাতির একটা পরিচয় শেষ। একটা পরিচয় জানলাম যে ক্যাপসলক বাতি জ্বালানো থাকলে তখন কি হয়? সব অক্ষর ক্যাপিটাল বড় ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, যদি চালু থাকে তাহলে ক্যাপিটাল, আর যদি অফ থাকে তাহলে স্মল স্মল। স্মল লেটার। এরপর আসেন হলো ক্যাপসলক বাতিটা, মিডলটা, আর আসেন নাম্বার লক। এই যে এখানে নাম্বার আছে, এই নাম্বার গুলো যদি আপনি টাইপ করতে যান তখন নাম্বার লকের বাতি জ্বালানো থাকতে হবে। যদি এটা বাতি অফ থাকে তাহলে এখানে নাম্বারিং কাজ করবে না। বুঝতে পারলাম? জি জি। আর সর্বশেষ যে আরেকটা বাতি রয়েছে স্ক্রল লক, সেই স্ক্রল লক হলো এই বাতিটা। এই দেখেন স্ক্রল লক, জি স্ক্রল যেগুলো করে এটা লক করা যায়। এটা আমাদের দরকার হয় না, এটা আমাদের দরকার হয় না। হয় না। এই মুস্তাহিবুল্লাহ ভাই মনে হয় কথা বুঝেন না মনে হয়। আর এই যে আওয়াজগুলো আপনার ওখানে যে মাইক্রোফোন মনে হয় ব্যবহার করছেন আপনি, আপনি কি মাইক্রোফোন করছেন? মাইক্রোফোন ব্যবহার হচ্ছে না। তাহলে আপনার এখান থেকে সাউন্ডটা খুব বিকট আসতেছে। স্যার দয়া করে একটু মিউট করতে বলেন ওনাকে। হ্যাঁ বলতেছি, হয়তো উনি বুঝতেছেন না আর কি। আচ্ছা, তাহলে এখন দেখেন, খেয়াল করেন, তাহলে আমরা টাইপে আসি। আমরা টাইপের মধ্যে থেকে শিখলাম হলো মিডলের। তাহলে বড় হাতের ছোট হাতের লেখাটা কিভাবে লিখতে হয় সেটা জানলাম, বর্ণগুলো কিভাবে কাটতে হয় সেটাও জানলাম, দেন নিচের দিকে কলমটাকে কিভাবে আনতে হয় সেটাও জানলাম। মোটামুটি জানার মধ্যে অনেক কিছুই জানা হয়েছে আমাদের। তাহলে এখন দেখেন ডান হাতের মিডল লাইনটা আমরা লিখেছিলাম, এবার বাম হাতের মিডল লাইনগুলো আমরা লিখছি। বাম হাতের মিডল লাইনের মধ্যে কি কি আছে? বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে জি এফ, মধ্যম আঙ্গুল দিয়ে ডি, ডি, অনামিক আঙ্গুল দিয়ে এস, এস, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ ক্যাপস লক। এই ক্যাপস লক আর দরকার নেই আপাতত, কারণ ক্যাপস লকটা আমার সবচেয়ে বেশি ব্যবহার হয় না, খুব কম। সো এটা তার অপশনে রয়েছে, এটা তো অবশ্যই আমরা ওই আঙ্গুল দিয়ে করব, এটা আলোচনার দরকার নেই। আচ্ছা, স্পেস দিলাম। এবার আসেন স্পেসের পরিচয় জানি। স্পেস হলো আপনি যখন ডান হাতের কোনো বর্ণমালা লিখবেন, সেই বর্ণটা লেখার পরে যদি আপনি একটা গ্যাপ রাখতে চান, একটা ফাঁকা রাখতে চান, তখন আপনাকে একটা স্পেস দিতে হবে। আর স্পেস দেওয়ার নিয়ম হলো ডান হাতে যদি কোনো বর্ণমালা লেখা শেষ হয়, এরপরে গিয়ে যদি স্পেস দেওয়ার প্রয়োজন হয় তখন বাম হাতে বৃদ্ধি আঙ্গুল দিয়ে স্পেস দিবে। এভাবে যদি বাম হাতে কোনো বর্ণমালা যদি লিখতে হয়, লেখার শেষে যদি একটা স্পেস প্রয়োজন হয় তখন ডান হাতে বৃদ্ধি আঙ্গুল দিয়ে স্পেস দিবে। বুঝতে পারলাম? তাহলে স্পেস ডান হাতে লিখলে বাম হাতে, বাম হাতে লিখলে ডান হাতে। ওকে, এইভাবে আমরা স্পেস দিব। দেখেন আমরা লিখতেছি জি এফ ডি। আমি কিন্তু বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? ওর নেট প্রবলেম করতেছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এইভাবে জি এফ ডি এস এইভাবে লিখে যাব কমপক্ষে 10 মিনিট। যখন মিডল লাইনে 10 মিনিট টাইপ হয়ে যাবে, এবার আমরা চলে যাব টপ লাইনে। ঠিক এই স্টেপে ডান বাম ডান বাম ডান বাম করে টপ লাইনে যখন আপনি যাবেন, দুই হাত উপরে চলে যাবে, তাই না? জি বুঝে বলেন। না না যাবে না, দুই হাত কি উপরে যাবে? না জি, এক হাতে কাজ করবো। এক হাত যাবে। একটা কথা প্রথম বলা হয়েছে, যদি রাষ্ট্রপতি যায় তাহলে প্রধানমন্ত্রী দেশে থাকতে হবে, আর যদি প্রধানমন্ত্রী যায় তাহলে রাষ্ট্রপতি দেশে থাকতে হবে। জি মানে দুইজন হলো মাথার কোনো একজন দেশের মধ্যে থাকতে হবে। যদি দুইজনে চলে যায় তখন দেশের অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়, একজন থাকতে হয়।
তো ঠিক এইখানের বিষয়টা হলো এমন, সবসময় হাত একটা মিডিলে থাকতেই হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে উপরে লাইন টাইপ করব, বলেন কি কি করব? P ইউ বলেন ওয়াই ইউ ওয়াই ইউ, ইউ তারপর মধ্যমা দিয়ে হচ্ছে আই স্যার। হ্যাঁ Y U I আঙ্গুলের নাম বলতে হবে, সাথে সাথে আঙ্গুলের নাম, কারণ আপনার আঙ্গুলের একটা পরিচয় থাকতে হবে, আপনার যেখানে নিয়ে নিতে হবে। বলেন জি স্যার। স্যার অনামিকা দিয়ে ও, ও, কনিষ্ঠ আর দিয়ে কনিষ্ঠ দিয়ে পি স্যার, ফার্স্ট ব্র্যাকেট English ক্লোজ দিয়ে P শুরু। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট এন্ড ক্লোজ। হ্যাঁ, ফার্স্ট এন্ড ক্লোজ স্যার। আচ্ছা, এবার ইন্টার, এবার কি ইন্টার, ইন্টার কোন আঙ্গুল দিয়ে? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। আবার কনিষ্ঠ আঙ্গুল। আবার বলেন, ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে বলেন। তর্জনী দিয়ে স্যার ইউ, ওয়াই ইউ, দিয়ে Y মিডিল আঙ্গুল দিয়ে আই, middle মধ্যমা দিয়ে দিয়ে আই, U অনামিকা অনামিকা দিয়ে ও, কনিষ্ঠ দিয়ে পি, ব্র্যাকেট কনিষ্ঠ দিয়ে P স্টার্ট ক্লোজ ইন্টার। ইন্টার। আবার বলেন কনিষ্ঠ আঙ্গুল। স্যার তর্জনী দিয়ে হচ্ছে যে ওয়াই ইউ, মধ্যমা দিয়ে আই, অনামিকা দিয়ে ও, কনিষ্ঠ দিয়ে পি, কনিষ্ঠ দিয়ে ক্লোজ ব্র্যাকেট শুরু এন্ড শেষ ইন্টার। সবাই বুঝতে পেরেছেন? ডান হাতে জি স্যার। তর্জনী আঙ্গুল দিয়ে ওয়াই এন্ড ইউ, মধ্যম আঙ্গুল দিয়ে আই, আই, অনামিকা আঙ্গুল দিয়ে ও, ও, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট এবং ক্লোজ, দেন ইন্টার। জি স্যার। এটা আমরা মিনিমাম লিখে যাব কয় মিনিট? 10। 10 মিনিট। এবার আসেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়া কি কি? তর্জনী দিয়ে স্যার টি আর, গুড, টি R আর, মধ্যমা দিয়ে ই, ই, অনামিকা দিয়ে ডাব্লিউ, মধ্যমা দিয়ে E ডব্লিউ, কনিষ্ঠ আর দিয়ে কিউ কনিষ্ঠ দিয়ে স্যার জি। কিউ, কনিষ্ঠ দিয়ে টি তো একবার লিখেছেন, Q টেপ কিউ, ইন্টার। আবার বলেন জি স্যার, ডাব্লিউর পরে কিউ বুঝতে পারি। স্যার তর্জনী দিয়ে হচ্ছে টি আর, এখানে স্পেস দিতে হবে একটা, জি টি স্যার। এন আর অথবা টি এবং আর, এইভাবে স্পষ্ট করতে হবে। আমি তো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস খুলে খুলে বলি, এরপরে আপনাদের যদি এত শর্টকাট বলার হবে, সরি স্যার। স্পষ্ট করতে হবে। টি আর দিয়ে অনেকে বুঝবে না, আপনি বলতেছেন টি আর, তো অনেকে বলবে বুঝতে পারবে না, কারণ এখানে আসলে আমরা অনেক ওলামা একরাম আছি, আবার অনেকে আছি যে আসলে গ্রাম অঞ্চলের, অনেকে আসলে সবকিছুই মানে বলার সাথে সাথে কিন্তু তার ব্রেনে ক্যাপচার করে না। আপনি যখন স্পষ্ট করে দিবেন তখন তার ব্রেনে ঢুকবে। তো আপনি টি আর না বলে আপনি যে বলেন টি এন্ড আর অথবা টি এবং আর, তখন স্পষ্ট হয়ে যায়, তাই না? জি বলেন বা আমাদের তর্জনী আঙ্গুল দিয়ে টি এন আর, জি মধ্যমা দিয়ে ই, এই, অনামিকা দিয়ে অনামিকা দিয়ে ডাব্লিউ, W কনিষ্ঠ দিয়ে হচ্ছে কিউ স্যার। কনিষ্ঠ দিয়ে কিউ, স্পেস দিব কোন হাতে? ডান হাতের বৃদ্ধাঙ্গুল, গুড। বৃদ্ধাঙ্গুল। আবার বলেন অপশনটা। তর্জনী দিয়ে টি এন আর, মধ্যমা দিয়ে ই, মধ্যমা দিয়ে অনামিকা দিয়ে ডাব্লিউ, অনামিকা দিয়ে কনিষ্ঠ দিয়ে W কিউ, কনিষ্ঠ দিয়ে Q বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস বার। স্পেস কোনটা? রাইট হ্যান্ড। জি, রাইট হ্যান্ডের বৃদ্ধাঙ্গুলি। রাইট হ্যান্ডে বৃদ্ধাঙ্গুল দিয়ে কি করতে হবে? স্পেস দিতে হবে। স্পেসের কাজ কি? ফাঁকা তৈরি করা ওয়ার্ডের ভিতর। গুড। দুই লেটারের মধ্যে ফাঁকা। আপনাকে লিখতে হবে মিনিমাম কয় মিনিট? 10 মিনিট তাহলে মিডলটা লিখলাম 10 10 20, টপ লিখলাম 10 10 20, কয় মিনিট হলো? 40। এবার আসেন হলো বটম লাইন। বটমের ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কি কি? এন এম, এন এন এম, এন 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 এম। মধ্যম আঙ্গুল দিয়ে কমা। গ্রেটার দেন,
অনামিক আঙ্গুল দিয়ে ডট, ডট কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অবলিক। পাবলিক আবার খেয়াল করেন, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এন এন্ড এম, এম এন মধ্যম আঙ্গুল দিয়ে কমা, কমা অনামিক আঙ্গুল দিয়ে ডট, ডট কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পাবলিক অবলিক স্পেস। আবার খেয়াল করেন, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এন এন এম, তারপর মধ্যম আঙ্গুল দিয়ে, কমা কমা তারপর অনামিকা দিয়ে ডট, ডট কনিষ্ঠ তারপর? দিয়ে হচ্ছে অবলিক, কনিষ্ঠ দিয়ে অবলিক। এটা আমরা লিখে যাব কমপক্ষে ক মিনিট। 10 10 মিনিট মিনিট। এবার বাম হাতের তর্জনী বলেন, বি এন্ড ভি ভি এন ডি এন ভি, ভি, তারপর মধ্যমা দিয়ে সি, মধ্যমে সি অনামিকা দিয়ে এক্স, অনামিকা দিয়ে এক্স কনিষ্ঠ দিয়ে দিয়ে X, জেড জেড, কনিষ্ঠ দিয়ে জেড, স্পেস, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, রাইট হ্যান্ড, স্পেস কোন হ্যান্ডে? রাইট রাইট হ্যান্ড হ্যান্ড বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুল আবার খেয়াল করেন, বাম হাতের তর্জনী, তর্জনী হ্যাঁ, দিয়ে ডি এন ভি, and মধ্যমা দিয়ে সি, মধ্যমা দিয়ে সি অনামিকা দিয়ে অনামিকা এক্স দিয়ে এক্স, কনিষ্ঠ দিয়ে কনিষ্ঠ জেড দিয়ে হচ্ছে জেড। গুড। এটাও লিখে যাবেন কমপক্ষে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। তাহলে আপনার 6 দশম 6 দশে কত? 60 60 মিন 60 মিনিট স্যার, 1 ঘন্টা, 60 মিন কত? 1 আওয়ার। 1 আওয়ার, 1 আওয়ার 1 আওয়ার। ইংরেজি টাইপ শিখতে সর্বোচ্চ টাইম হলো 60 মিনিট। আপনি বর্ণমালাগুলো শিখবেন সর্বোচ্চ আপনি 10 মিনিট করে যদি এই 3টা লাইনের 6টা স্টেপে আপনি যদি 10 মিনিট করে লিখে যান, আপনি 1 ঘন্টা পরে অনায়াসে ইংরেজিতে লিখতে পারবেন। তার মানে ইংরেজি টাইপ মাত্র 1 আওয়ারে, ইংরেজি টাইপ মাত্র 1 ঘন্টায়, তাই না? এবার আপনি যখন এই বর্ণগুলো এইভাবে শিখবেন, এরপরে আপনি একটা লাইন লিখবেন কমপক্ষে 20 পেজ। কমপক্ষে কত পেজ? 20 পেজ। কিভাবে লিখবেন, কোন লাইনটা লিখবেন খেয়াল করেন। এ স্পেস কিউ ইউ আই সি কে স্পেস বি আর ও ডব্লিউ এন স্পেস এফ ও এক্স স্পেস জে ইউ এম পি এস স্পেস ও ভি ই আর স্পেস এল এ জেড ওয়াই স্পেস ডি ও জি ডট ইন্টার। জি স্যার। এই লাইনটা কমপক্ষে 20 পৃষ্ঠা লিখতে হবে। হোমওয়ার্ক, বাড়ির কাজ, হোমওয়ার্ক বাড়ির কাজ কমপক্ষে কত পেজ? 20 পেজ। 20 পেজ। এখন প্রশ্ন হতে পারে যে কেন এই লাইনটা 20 পেজ লিখবো, আমরা কি অন্য কোনো বিষয় লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। স্যার এটাতে এ থেকে জেড পর্যন্ত সব অক্ষর আছে। ইয়েস, এই লাইনটার মধ্যে আপনি যে এত সময় ধরে 60টা বর্ণ 60 মিনিট ধরে আপনি যে লিখেছেন বর্ণমালাগুলো, প্রত্যেকটা বর্ণমালা এই একটা লাইনের মধ্যে রয়েছে, এ টু জেড। ইংলিশের সকল বর্ণমালা একটা লাইনে রয়েছে। তার মানে হলো আপনি যখন এই লাইনটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এ টু জেড সবগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাবে। 20 পেজ এই জন্য বলা হয়েছে, আজকের ইংরেজি টাইপটা আগামী কালের আরবি টাইপকে এতটা সহজ করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ক্লাসের ইয়েটাই হলো এটা, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে একটা লিঙ্ক থাকে। জি স্যার। বলে সেই লিঙ্কটা বুঝতে হলে পূর্ব ক্লাসটা ভালো করে আয়ত্ত করতে হয়। আপনারা প্রত্যেকে 20 পেজ লিখবেন। কত পেজ? 20 পেজ। পেজ লেখার পরে 2 পেজের একটা প্যারাগ্রাফ লিখবেন।
পেজের একটা কি লিখবেন, কোন একটা ইংরেজি সাবজেক্ট নিয়ে সেই ইংরেজি সাবজেক্টটা লিখে ওইটার একটা স্ক্রিনশট নেবেন। মোবাইলের ছবি উঠিয়ে নিতে পারেন অথবা আপনার কম্পিউটার থেকেও নিতে পারবেন। আপনার কম্পিউটার থেকে কিভাবে নিবেন সেটা একটু দেখেন, সবাই খেয়াল করেন। যেমন আমার এই পেজটাকে আমি একটা স্ক্রিনশট নিব। এর জন্য আমার সার্চ বারের মধ্যে লিখে দিব SNI যখন লিখবো তখন স্ন্যাপিং এটাতে ক্লিক করার পর নিয়তে ক্লিক করবেন। এরপরে গিয়ে আপনি এভাবে ধরে যতটুকু দরকার ততটুকু পরিমাণ একটা স্ক্রিনশট নেবেন। স্যার আমরা মাঝখানে আপনার কথা শুনতে পারি নাই, ডিসকানেক্ট হয়ে গেছিলেন মেবি। আর ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমিও। আচ্ছা অনেক কিছু শুনতে পারি নাই। আচ্ছা, অনেক কিছু আমি বলিও নাই, যখন ডিসকানেক্ট হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। যখন আপনি এখানে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে সার্চ বার আছে কম্পিউটারে, সেই সার্চ অপশনে গিয়ে অথবা স্টার্ট মেনুতে গিয়ে সার্চ অপশনে লিখে দিবেন SNI। তখন এই টুলটা পাবেন, এই অ্যাপসটা পাবেন। ঠিক আছে, স্ন্যাপিং টুলটা ক্লিক করবেন, একটা টপ আপ বক্স আসবে, এটার মধ্যে দেখতে পারবেন যে নিউতে ক্লিক করলে আপনার কম্পিউটারটা একটা কালোর মতো হয়ে যাবে। এবার আপনি যতটুকু দরকার ততটুকু এইভাবে ড্র্যাগ করেন, অর্থাৎ আচ্ছা, নেট কিন্তু ভালো ডিস্টার্ব করতেছে আমার এখানে, জি স্যার। ভালো ডিস্টার্ব করতেছে নেট আজকে। তো যাই হোক, এটা ইনশাল্লাহ আগামী ক্লাস আপনাদেরকে দেখাবো। আবার আপনারা কি করবেন, প্রত্যেকে আজকের হোমওয়ার্ক হলো এই লাইনটা লিখবেন কমপক্ষে 20 পেজ। যাদের কম্পিউটার নেই তাদের জন্য একটা সলিউশন শুনবেন। স্যার যাদের কম্পিউটার নেই তারা চেষ্টা করবেন, বর্তমানে প্রচুর পরিমাণের কম্পিউটার সব জায়গায় বিরাজমান। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কম বেশ এখন কম্পিউটার থাকে, প্রত্যেকটা বাজারে কম বেশ কম্পিউটার থাকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে কম বেশ কম্পিউটার থাকে। আপনি চেষ্টা করবেন প্রতিদিন 1 ঘন্টা তার সাথে কথা বলে কন্টাক্ট করে তার এখানে 1 ঘন্টা প্র্যাকটিস করা যায় কিনা। একান্ত কেউ মনে হয় আমাকে ক্লাস করতে দিবে না। জি স্যার, খুব শয়তানি করতেছে স্যার আপনার সাথে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। আজকে ক্লাসে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা দেখিয়ে দিব। হোমওয়ার্ক হলো প্রত্যেকে অবশ্যই এই লাইনটায় কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এবং আপনাদেরকে পিকচারটাও দিয়ে দিচ্ছি, ওই পিকচারটা দেখে দেখে সবাই প্র্যাকটিস করবেন। যাদের কম্পিউটার আছে তারা চেষ্টা করবেন কম্পিউটারে অবশ্যই প্র্যাকটিস করার জন্য। যাদের নাই তারা চেষ্টা করবেন বন্ধু বান্ধব, বাজার অথবা কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন কিনা প্রতিদিন যদি একান্ত না পারেন কমপক্ষে শুক্রবার হলেও চেষ্টা করবেন। যদি শুক্রবার ওয়েজও যদি না পারেন কমপক্ষে মাস হলেও চেষ্টা করবেন যতটুকু ক্লাস আপনি করেছেন একবার করে